সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। আমি খুবই সামান্য একটা ছোট বিষয় নিয়ে কথা বলবো আজকে। আহ, হয়তোবা কথাও না, আসলে এটা হচ্ছে এক ধরনের কনভারসেশন করা আপনাদের সাথে। আপনারা কি ভাবতেছেন, আমি কি ভাবতেছি, সেই আলাপগুলো আপনাদের সাথে আমি করতে চাই। আমরা যখন মানুষকে মানে আমাদের সমাজটাকে একটু পরিবর্তনের জন্য আমরা যখন বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করি, আমরা চেষ্টা করি যে সমাজে যাতে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি হয়। তার জন্য আমরা অনেক ধরনের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকি, অনেক সময় আর্থিক সহায়তা প্রদান করি, যার মধ্যে বন্যার সময় সহায়তা করা একটা কমন কাজ। তবে আমি কিছু কিছু ধরনের কার্যক্রম নিয়ে আমার নিজের অনেক সেলফ ক্রিটিক আছে। যেমন হচ্ছে যে যে শীতের সময় মানুষজনকে কাপড় চোপড় প্রদান করা, মানে এ ধরনের সিজনাল কাজ কামে আমার নিজের একটু নিজস্ব ক্রিটিক আছে। কারণ আমার কাছে মনে হয় যে এতে করে কোনো পরিবর্তন হচ্ছে না কোনো মানুষের ভাগ্যের, এবং এটা কোনো সাস্টেনেবল চেঞ্জ নাই। আমি আসলে রেদার এই ধরনের কার্যক্রমের দিকে পছন্দ করি যে আপনি কাউরে শীতের কাপড় দেওয়ার চাইতে আপনি সেই ফ্যামিলির একটা মানুষের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আমার চোখে সেটা হচ্ছে যে মোর ইফেক্টিভ। তাতে করে আপনার তারে ওই শীতের কাপড় দেওয়া লাগবে না, তাতে করে আপনার হচ্ছে যে ওই ফ্যামিলিটা সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য এক ধরনের ব্যবস্থা আপনি করে দিলেন। এই ধরনেরই একটা বিষয় নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো যে আমাদের পার্বত্য অঞ্চলের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার আলাদা করে বলার কোনো কিছু নাই। আপনারা সবাই খুব ভালো করে জানেন যে এটা খুবই বাজে একটা অবস্থার মধ্যে আছে। যারা মোটামুটি পড়াশোনা করছে বা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে, তারা সম্পূর্ণ তাদের নিজস্ব উদ্যোগে যাচ্ছে এবং তাদের ফ্যামিলি যতটুকু তারা সাপোর্ট করতে পারতেছে। সাম্প্রতিক সময় অনেক ধরনের স্টুডেন্ট সংগঠন তারা কাজ করতেছে, তারা খুবই ভালো কাজ করতেছে এবং তাদের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আরো কিছু বাচ্চা কাচ্চা সামনের দিকে আগানোর সুযোগ পাচ্ছে, যে সুযোগটা আসলে সবাই পায় না। এই যে ছাত্র জীবনের রাস্তাগুলা পাথগুলা, এই পাথগুলা গাইড করার জন্য যে এক ধরনের মানে মেন্টর দরকার, সেই মেন্টরেরও অনেক বেশি অভাব। আমি মানে হাটে ঘাটে মাঠে প্রান্তরে কাজ করতে গিয়ে আমি যে জিনিসগুলো দেখি যে কোন রাস্তাগুলায় হাঁটলে কোন দিকে যাওয়া যাবে, সেই রাস্তাগুলো পর্যন্ত আমাদের পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা জানে না। ইভেন তো যারা হচ্ছে যে এইবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাদেরও ভালো করে আইডিয়া নাই। ফলাফলস্বরূপ দেখা যায় এইচএসসি পরীক্ষার পরে বেশিরভাগ ফ্যামিলি কিভাবে যেন বাচ্চাগুলারে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর জন্য পাঠায় দেয়, এইচএসসি পরীক্ষার পরে কিভাবে যেন নার্সিং এর দিকে যায়। আমি বলতেছি না যে এগুলো খারাপ না, কিন্তু কথা হচ্ছে যে মার্কেট অ্যাসেস করে বোঝা যে এই সেক্টরগুলোতে আসলে খুব একটা বেশি চাকরি আছে কিনা। ইউনুস সরকার ক্ষমতায় আছে এবং অনেকেই বলবে যে সেলফ এন্টারপ্রেনার হওয়া অনেক বেশি ভালো, এন্টারপ্রেনারশিপ অনেক বেশি ভালো। মানে আসলে টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে নিজে থেকে ব্যবসা করা, নিজে থেকে আগায় যাওয়া এত সহজ না। অনেক ধরনের মানে জার্নি করা লাগে, এগুলো এত সহজ হয় না। যাক, আমি আমার মূল আলাপের দিকে চলে আসি। আমি দুইটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে যে এবার যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, আমি বেশ কয়েকজন এইচএসসি পরীক্ষার্থীর সাথে এবার কথাবার্তা বলছি। এই পরীক্ষার্থীর সাথে কথাবার্তা বলতে গিয়ে যে জিনিসটা আমি দেখলাম যে দে আর ভেরি মাচ মানে আউট অফ নলেজ, যে তারা কোন দিকে যাবে কি করবে তারা এখন পর্যন্ত শিওর না। কেউ বলতেছে দেশের বাইরে চলে যাওয়া ভালো, কেউ বলতেছে আচ্ছা আমি তাইলে কি হচ্ছে যে নার্সিং নার্সিং এ ভর্তি হয়ে যাবো কিনা, কেউ বলতেছে চাকরিতে ঢুকে যাবো, পড়াশোনা হবে না, ন্যাশনালে ভর্তি হয়ে যাবো। ন্যাশনাল নিয়ে আমার কিছু ক্রিটিক আছে। এটা বলে রাখা ভালো যে ন্যাশনাল ভার্সিটি আমি অপছন্দ করি ব্যাপারটা তা না। ব্যাপারটা এরকম যে ন্যাশনালে আসলে যারা পড়াশোনা করতেছে এদেরকে ঠিকমতো গাইডেন্স দেওয়া হয় না, এখানে ঠিকমতো পড়াশোনা হয় না, ক্লাস হয় না, যার কারণে স্টুডেন্ট গুলো প্রপারলি মেন্টরশিপ পায় না এবং কর্মক্ষেত্রে গেলে এদের নিয়ে কম্পিট করাটা খুব টাফ হয়ে যায়। মানে এরা আসলে প্রাইভেটের এবং পাবলিকের স্টুডেন্টদের সাথে কম্পিট করে একটা চাকরি পাওয়া এবং নিজেদেরকে ওই স্রোতের মধ্যে ধরে রাখার মধ্যে খুব একটা টাফ সিচুয়েশনে পড়ে যায়, বিকজ তারা রেগুলারলি মানে যে রাস্তাটা ফলো করা লাগে পড়াশোনা করা বা নিজের ইমপ্রুভ করা, সেই রাস্তাটা আসলে তারা খুঁজে পায় না। এখন যেটা মূল আলাপ, যে এই যে এইচএসসির পরে বাচ্চাগুলার পাবলিকে ট্রাই করার জন্য একটা কোচিং করা লাগবে, সেই কোচিংটা আসলে করতে গেলে তারা কোথায় করবে কোচিংটা? আমার যে কয়েকজনের সাথে কথা হচ্ছিল 3-4 জন, তারা সবাই হচ্ছে যে মোটামুটি কনফিউজড এটা নিয়ে যে হয়তো বা পার্বত্য অঞ্চলে সেই সুযোগটা নেই। কোচিং সেন্টার তো ডেফিনেটলি নেই। কোথায় আছে? ঢাকাতে আছে, চট্টগ্রামে আছে, কিন্তু তাদের সেই বাড়ি থেকে বেরোয় গিয়ে পার্বত্য অঞ্চল থেকে মানে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই এলাকাগুলো থেকে বেরোয় গিয়ে চট্টগ্রামের মধ্যে কোচিং করতে গেলে সেই যে খরচটা লাগে, সেই খরচটা তাদের জন্য পসিবল না। ঢাকাতে এসে তারা যে পরিবেশটা পায়, সেই পরিবেশের মধ্যে সার্ভাইভ করার খুব টাফ হয়ে যায়। খুব কম পরিবারে আছে তাদের বাচ্চাদেরকে হচ্ছে যে তারা টাকা পয়সা খরচ করে ঢাকাতে পাঠাইতে পারবে বা চট্টগ্রামে পাঠাইতে পারবে। এই বাচ্চাগুলোর জন্য চট্টগ্রামে গিয়ে মানে সে ফর এক্সাম্পল আমি জানি যে অনেক ছাত্র সংগঠন হচ্ছে যে কোচিং সেন্টার চালাচ্ছেন আদিবাসী শিক্ষার্থীদের মধ্যে, খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। কিন্তু আপনাদের কাছে এক্সেস করার জন্য ওরা যে চট্টগ্রামে থাকা লাগবে, খাওয়া লাগবে, সেই খরচটা পর্যন্ত মানে তারা যে ম্যানেজ করবে সেই ক্যাপাবিলিটি তাদের নাই। আমি প্রথমেই সরি বলে নিচ্ছি যে এখন যেটা বলবো সেটার জন্য, যে আমি জানি না যে আপনারা পার্বত্য অঞ্চলে
আসলেই কোচিং সেন্টার পরিচালনা করেন কিনা, বা যারা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আছে পাবলিকে, তাদের জন্য আপনারা কোচিং ব্যবস্থা পরিচালনা করেন কিনা। যদি করে থাকেন খুবই ভালো, আমি জানতে চাইবো ভিডিও কমেন্টে। আপনারা যদি একটু শেয়ার করেন যে কোথায় কোথায় এটা হয়, তাহলে আমি বাচ্চাগুলোরে কানেক্ট করে দিতে পারবো। আর যদি পরিচালনা না করে থাকেন, আপনারা যদি শহর বেজ এই কোচিং সেন্টারগুলো চলে থাকে বা কোচিং এর ব্যবস্থাগুলো চলে থাকে, তাহলে আমি রিকোয়েস্ট করবো যে কিভাবে সম্ভব এটা আসলে আমাদের রুরাল এরিয়ার দিকে নিয়ে যাওয়া, সেটা একটু চিন্তা ভাবনা করলে খুব ভালো হয়। শুধুমাত্র কোচিং না, ওদের পাথ ওয়ে গুলা দেখায় দেয়। হয়তো বা পাবলিকের জন্য পরীক্ষা দিয়ে সবাই পাবলিকে চান্স পাবে না, কয়েকজন পাবে। যারা পাবে না তাদের জন্য আপনাদের গাইডেন্স কি, সেই রাস্তাগুলো যদি আপনারা একটু বলে দেন খুব ভালো হয়। এই বাচ্চাগুলোর সাথে না কানেক্ট করতে না পারলে আমাদের তরুণ প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মকে আমরা আগায় নেওয়ার জন্য সঠিক উদ্যোগটা নিতে পারবো না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আমার কাছে মনে হয়, কারণ দে আর এনার্জেটিক পিপল। তাদেরকে যদি গ্র্যাব করা না যায়, তাদের এনার্জিটাকে যদি সঠিক রাস্তায় পরিচালনা করা না যায়, তাহলে হচ্ছে যে আমরা অপ্রয়োজনীয় দিকে এনার্জিগুলো চলে যাবে। যে এনার্জিটা এই বাচ্চাগুলোর মধ্যে জমা হয়ে আছে, এই বাচ্চাগুলোর এনার্জিটা কিন্তু কোনো না কোনো দিকে তারা প্রসেস করবে। সো কেন না যে আমরা তাদেরকে শিক্ষা ব্যবস্থার মধ্যে প্রপারলি নিয়ে আসা, প্রপারলি এডুকেটেড করা। আমরা সবসময় হতাশায় ভুগি যে মানুষজন বড় হয়ে গেলে তারা হচ্ছে যে সঠিকভাবে সাপোর্ট করে না। হয়তো বা 20 জন করবে না, কিন্তু 2 জন করতে পারে। আমি সেই 2 জনের জন্য 20 জনের জন্য কাজ করতে চাই। সেই 2 জনকে নিয়ে যে 22 জন হবে, সেই 22 জনের জন্য আমি কাজ করতে চাই, যাতে দিন শেষে 2 জন মানুষ আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আবার কাজ করে, যে কাজটা এখন আপনারা করতে চান। সো আমি জানি না আপনারা করেন কিনা পার্বত্য জেলা শহরগুলোতে। যদি না করে থাকেন তাহলে এটা করার জন্য অনুরোধ করবো। আর যদি করে থাকেন তাহলে আমি একটু বেশি লোভী হয়ে বলবো যে আরেকটু রুরাল এরিয়াগুলো, যেমন কাপ্তাইতে যদি একটা কোচিং সেন্টার হইতে পারে, বরকলে যদি একটা হইতে পারে, পানছড়ির দিকে যদি একটা হইতে পারে, রোয়াংছড়ির দিকে যদি একটা হইতে পারে, লিচু বাগানের দিকে যদি একটা হইতে পারে, খুবই ভালো হয়। বাচ্চাগুলো বাড়ি থেকে বেরোলো না, আপনারা ওই এলাকাগুলোতে গেলেন। আমি জানি আপনারা বেশিরভাগই স্টুডেন্টরা এই কাজগুলো পরিচালনা করেন, তাতে করে যেটা প্রবলেম হয় যে আপনারা কোথায় গিয়ে থাকবেন, আপনারা কি খাবেন। মেবি ওই বাচ্চাগুলোর বাড়ি আপনাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা হইতে পারে। যদি একটু চিন্তা করেন এই জায়গাটা খুব ভালো হয়। আরেকটা বিষয় যেটা বলবো, যে পাবলিকে যদি চান্স না পায় তাহলে কি ন্যাশনালি একমাত্র রাস্তা? প্রাইভেট তো অনেক কস্ট কনজিউমিং, ব্যাপারটা মোটেও তা না। অনেক প্রাইভেট আছে যে অনেক কম খরচে পড়া যায়। আপনারা জানেন যে গণবিশ্ববিদ্যালয় একটা আছে, প্রাইম ইউনিভার্সিটি আমি চিনি, ইউরোপিয়ান ইউনিভার্সিটি চিনি, ইয়োডা চিনি। খুব বেশি খরচ কিন্তু হয় না। আপনাদের এনএসইউতেই যাওয়া লাগবে, ডেফোডিলি যাওয়া লাগবে, আইইউবিতেই যাওয়া লাগবে, নট নেসেসারিলি ইস্টোএসটি যাওয়া লাগবে, খুব জরুরি না। আপনারা কিন্তু থার্ড টায়ারের ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতেও আপনারা ভর্তি হইতে পারেন, সেগুলোতে খুব বেশি খরচ হয়। যেমন ইউডারটা আমি স্পেসিফিক্যালি বলতে পারি, ল ডিপার্টমেন্টে পড়তে গেলে মাসে অন অ্যান এভারেজ 5,000 টাকা খরচ হয়। এই 5,000 টাকা একটা বাচ্চার পিছনে খরচ করতে গেলে ওই বাচ্চার জন্য হয়তো অনেক টাফ হয়ে যাবে, তার থাকা খাওয়া ম্যানেজ করে 5,000 টাকা ভার্সিটি দিয়ে পড়াশোনা করা। তো আমার মনে হয় যদি 10 জন মানুষজন মাসে 500 টাকা করে দেয় 4 বছর একটা বাচ্চারে, তাহলে ওই বাচ্চারা মাসে 5,000 টাকা আসা কোনো ব্যাপার না, এবং সেই বাচ্চাটা কিন্তু সাস্টেনেবিলি হচ্ছে আগে চলে যাবে। এখন মনে করেন আপনি কারে বই কেনার জন্য কিছু টাকা দিলেন, অথবা কোনো একটা ফর্ম ফিল আপের জন্য টাকা দিলেন, এটা কিন্তু ওয়ান টাইম সাপোর্ট। অথবা সে যদি খুব বেশি সমস্যায় পড়ে, আপনি তারা 2-3 হাজার টাকা দিয়ে হেল্প করলেন, এটা একটা ওয়ান টাইম সাপোর্ট। কিন্তু আপনি যদি একটা বাচ্চা 4 বছরের অনার্স করা দিতে পারেন, আপনি লাইফ টাইমে সাপোর্ট দিয়ে দিলেন এই বাচ্চাটারে, এই বাচ্চাটা কিন্তু প্রপারলি আগায় যাবে লাইফে, এবং সে আপনার অবদান মনে রাখলো কি রাখলো না সেটা হচ্ছে আলাদা আলাপ, কিন্তু তার লাইফটা যে সেট হয়ে যাচ্ছে, শুধুমাত্র তার লাইফ না, তার উপরে ডিপেন্ডেন্ট তার ফ্যামিলির লাইফ যে সেট হয়ে যাচ্ছে, এটা কি কখনো চিন্তা করি আমরা? আমার কাছে মনে হয় এই সাস্টেনেবল জায়গাগুলোতে আমাদের ফান্ডিং করা উচিত। বিশেষ করে সরকারের উপরে তো ডিপেন্ড করে বসে থাকার কোনো দরকার নেই। আমাদের যারা সামর্থ্যবান আদিবাসী মানুষেরা আছেন, প্লাস যারা সমতলের বাঙালি বন্ধুরা আছেন, ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, আপনারাও চাইলে কিন্তু এই জায়গাগুলোতে একটু ফোকাস করতে পারেন। এখন বলতে পারেন কারে দিব, কারে দিবেন সেই আলাপটা হয়তো বা আপনারা নিজেরা করতে পারেন। ছাত্র সংগঠন যেগুলো আছে সেগুলো আপনারা আপনাদের অডিট সিস্টেম ঠিক করতে পারেন, অ্যাকাউন্ট সিস্টেম ঠিক করতে পারেন, এবং আমি বলবো যে খুব বড় আকারে করার দরকার নাই, ছোট আকারে করেন। প্রত্যেকটা সংগঠন একটা করে বাচ্চার দায়িত্ব নেন আগামী 4 বছরের জন্য, খুব বেশি কঠিন হবে না। কিন্তু আমি পাইলট বেসিসে একটা কাজ করতেছি, এটা নিয়ে এখন পাবলিকলি কথা বলবো না, আমি আরো পরে কথা বলবো। তবে হ্যাঁ, 2টা বাচ্চার পড়াশোনা চলতেছে, খুব ভালোভাবে আগায় যাচ্ছে তারা, এতটুকু আমি আপনাদের বলি। অসম্ভব কোনো কিছু না, খুবই সম্ভব। মানুষজন অনেক ডিসকারেজ করবে আপনাদেরকে, বলবে যে না এটা অনেক বড় রেসপন্সিবিলিটি, 4 বছর তুমি পারবা না। হ্যাঁ, আমিও জানি 4 বছর এটা হয় না, অনেকেই যুক্ত হয়, অনেকেই বাদ দিয়ে দেয় ডোনার হিসাবে। কিন্তু মাসে 500 টাকা করে 10 জন মানুষের কাছ থেকে নেয়া খুব বেশি টাফ না। আর মানুষের যদি সেই মানসিকতাটা থাকে, খুব বেশি টাফ কাজ না, এটা পসিবল। এবং সব আদিবাসী বাচ্চাদের আপনারা ডেফিনেটলি প্রাইভেটে পড়াইতে পারবেন না, বাট আমি বলবো যে আমরা শুরু করা উচিত, অন্তত একটা বাচ্চা দিয়ে হইলেও শুরু করা উচিত, এই রাস্তাগুলোর দিকে যাওয়া উচিত। যাই হোক, আমার এই ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না, চশমা পরে বসি না, এখনো দেখতেছি না কয় মিনিট রেকর্ড হয়ে গেছে, বাট আমি শর্টলি শেষ করে দিচ্ছি আপনাদের সাথে। আমার এই ভিডিওতে 2টা মূল মেসেজ। একটা হচ্ছে যে
যারা আদিবাসী বাচ্চারা আছে তাদের কোচিং এর জন্য আপনারা যদি কোনো কিছু করতে পারেন খুব ভালো হয়, খুবই ভালো হয়। যদি আপনারা তাদের বাড়ির কাছে পৌঁছে আপনারা যদি সেই কোচিং সেন্টারগুলোর ব্যবস্থা করতে পারেন, আপনারা অ্যাসেস করতে পারেন যে কোন কোন এলাকাগুলোতে বেশি শিক্ষার্থীরা বসবাস করে, সেই এলাকাগুলো ফোকাস ধরেও আপনারা করতে পারেন। আর পাশাপাশি হচ্ছে যে তাদেরকে ক্যারিয়ার কাউন্সিলিং করা আছে, তারা যদি পাবলিকে না হয় প্রাইভেটে কোথায় ভর্তি হতে পারে, যদি প্রাইভেটে ভর্তি না হয়ে ন্যাশনালে ভর্তি হয়, যারা ন্যাশনালে ভর্তি হয়ে গেছে সেই ন্যাশনালে ভর্তি হওয়া স্টুডেন্টগুলোর সাথে আপনারা কি ধরনের কাজ করতে পারেন তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেটাও আপনারা একটু আলাপ করতে পারেন। সবাইকে শোনার জন্য ধন্যবাদ। আমি খুব খুশি হব যদি ছাত্র সংগঠনগুলো এই আলাপগুলোতে আপনারা একটু এঙ্গেজ করেন। আমি আপনাদের এই জায়গাতে আসলে অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখতে চাই, এবং আমি জানি আপনারা অনেক ভালো ভালো কাজ করতেছেন। আমি যেটা বলতেছি এটা হচ্ছে যে অনেক বেশি একটা চাওয়াও না। আপনারা যদি একটু মানে নিবেদিত হন, আপনারা যদি একটু নিজেদেরকে এক্সপান্ড করেন, আমি আপনাদের সাথে আলাপগুলোতে ঢুকতে চাই, আমি আপনাদের সাথে এই কাজগুলা করতে চাই। আপনারা যদি চান যে আমি যে এই কাজটা করতেছি দুইটা স্টুডেন্ট নিয়ে, সেই কাজটা আমি কিভাবে করতেছি সেই আলাপের দিকে আপনারা ঢুকতে চান আমার সাথে, ডেফিনেটলি আই উড লাভ টু হ্যাভ দিস কনভারসেশন উইথ ইউ পিপল, এন্ড আই উড হ্যাপি টু মানে প্রোভাইড মাই সাপোর্ট টু ইউ, যে কিভাবে আমরা এখানে কাজ করতে পারি। এবং আপনাদের সকলের সাথে এই আলাপটা আমি করার মূল উদ্দেশ্য যাতে আপনারা নিজেরা একটু চিন্তা ভাবনা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। অন্য একটা ভিডিওতে কথা হবে। আদিবাসী দিবস নিয়ে বেশ কিছু কাহিনী করতেছে, এই আলাপটা আপনাদের সাথে হয়তো আমি শনিবারে বা আগামীকালকে করার চেষ্টা করব। ওই ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ততক্ষণ পর্যন্ত টাটা, আল্লাহ হাফেজ, রিকু ভাইয়া, জুজু।